যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতে আমি ওনাকে বলে দিই যে আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সোফায় বসে পড়েছিল। একটি বারও এসে বিছানায় আমার পাশে বসেনি, একবার জিজ্ঞাসাও করেনি। তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম? আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। উনি মনে হয় কথাটিতে রেগে যান, উঠে এসে আমার সামনে দাঁড়ান। ওনার চোখগুলো লাল হয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করে, ওই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে না স্পর্শ করি, এর মানে কি আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বো? তারপর আরো কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যায়। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলা দিয়ে বারান্দার দিকে তাকাই। দেখি উনি নীরবে বসে আছেন, আর একটু পর পর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পরে ভাবির মুখে শুনেছিলাম, ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবনে অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন গুরুত্ব নেইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষ এইভাবে কাঁদতে পারে? আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দই হয়েছে। হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয় এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুবই কষ্ট পাবেন। ওনার মা ব্রেন টিউমারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিক নেই। তাই সব সময় আমাকে বলতো, আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এত করুণ ভাবে বলছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে চলে যায়, আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকেন যে আমি তার ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লে গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এ বাড়িতে পাঠায়নি, দেনমোহরের 3 লাখ টাকা দিতে হয়েছে। বিয়ের গয়না আর অন্য খরচ বাবদ প্রায় 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়েছে। 12 বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুকরিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মোহরানার টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এ বাড়ির ছোট বড় কাজগুলো করাও আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনোদিন আপনাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মা 1 ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে আমাকে ফোন দিয়ে। আমি অফিস থেকে চলে আসছি, আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে। আর দেখতেও হবে না আপনাকে। দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, আপনাকে আমার প্রয়োজন নেই। তারপর ওর স্বামী হনহন করে চলে যায়। ও কখনো এত কষ্ট পায়নি, ওর কথা যতটা কষ্ট পায়। আসলেই তো এই বাড়িতে তার হাজারটা দায়িত্ব, আর তার কিনা ওর স্বামীর একটা আবদার পূরণ করতে পারলো না। আর কি যেন বলেছিল, 12টা বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে? যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকে যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারে, ও কিনা তাকে একটি বারের জন্য ভালোবাসতে পারেনি, তার একটা আবদারও পূরণ করতে পারেনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ে। ওর স্ত্রী চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম ও মন ভরে কান্না করে। হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে ওর স্ত্রীর হুঁশ ফিরে। তাড়াতাড়ি ঘর থেকে বের হয়, দেখে ওখানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, আর তার স্বামী তার শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যায়। দেখে ওর শাশুড়ির জ্ঞান নেই। বুঝতে বাকি রইল না যে তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন। ও ওর স্বামীকে কেবল বলল ও যাবে। কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসে। তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হয়। ওর আম্মাকে গাড়ির পেছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে, আর ওর মাথাটা ওর স্বামীর উরু জানের উপর রাখা। ওর স্ত্রীও গাড়িতে উঠে পড়ে, গিয়ে স্বামীর পাশে বসে বলে, আপনি সামনে চলে যান, আম্মার মাথাটা আমার কোলে দিন। তার স্বামী কোনো কিছু না বলে ওর স্ত্রীর দিকে রক্ত চোখে তাকায়। ওর চাওয়াতেই নিষেধ স্পষ্ট। বাধ্য হয়ে ওর স্ত্রী পেছনের সিটে গিয়ে বসে পড়ে। তার আমাকে হাসপাতালে জরুরি বিভাগে ঢোকানো হয়, আর ওর বর পুরো বারান্দা জুড়ে পায়চারি করতেছে। ওর স্ত্রী বসে থাকতে পারছে না, কেননা ওর স্বামী হাঁটতেছে। এই অবস্থায় যদি ওর বউ বসে বসে আরাম করে তবে ওর স্বামী হয়তো আবারও কষ্ট পাবে। ও এগিয়ে গিয়ে ওনাকে বসতে বলে। এতে ওর স্বামী বড় বড় চোখ করে ওর দিকে তাকায়। ও ভয় আর কিছুই বলেনি, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। ওর হাজবেন্ড কিছুক্ষণ পর লোহার লম্বা চেয়ারটাতে গিয়ে বসেন। ও ওনার পাশে গিয়ে বসে। হাতটা এগিয়ে ওর বরের কাঁধে রাখতে মন চাইছে, কিন্তু ভয়ে এগোতে পারছিল না। ওর মন চাইছিল ওনার বুকে মাথা রেখে কতক্ষণ কান্না করি, হয়তো উনি এতে কিছুটা ভরসা পাবেন আর ওর একটু ভালো লাগবে। কিন্তু অতটা সাহস তার বউয়ের নেই। তবুও সে কাচুমাচু করে ওর পাশে চেয়ারটাতে গিয়ে বসে।
মনে মনে ভাবতে থাকে তা এখন এই কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি, কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে ক্ষমা চাওয়া যায় না। আর সে ভাবতেছে স্বামীর কাছে স্ত্রী ক্ষমা চাইতে হলে পায়েও ধরতে হয় না, আলতো করে হাতটা ধরে দুফোঁটা চোখের জল ফেলাই যথেষ্ট, অথবা ছোট্ট বিড়াল ছানার মতো করে তার স্বামীর বুকে মুখ ঢুকিয়ে নিলেই হয়। হয়তো প্রথমে স্বামী স্ত্রীর দিকে একটু গরম নজরে তাকাবে, তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায়। একটা লম্বা সময় নিয়ে কোনো মেয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে, তবে সেই ছেলেটা যত রাগেই হোক না কেন সে অবশ্যই গলে যাবে। অতঃপর শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিলিয়ে গেলেই সব শেষ। কিন্তু তার ক্ষেত্রে মোটেই এমন সুযোগ ছিল না, কেননা ওর স্বামীর সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না। কোনোদিন একটু সময় নিয়ে ওনার সাথে কথা বলেনি ওর বউ, তবে ও ভাবলো একটু চেষ্টা করলে ক্ষতি কি। তার ডান হাতটা টেনে দুই হাতের মধ্যে নিল। ওর বর কিছুই বলল না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। ও বুঝতে পারে চিন্তায় ওর স্বামী এই বিষয়টি খেয়াল পর্যন্ত করেনি। ওর বউ ওর হাজবেন্ডের দৃষ্টি ওর দিকে ফেরাতে চেষ্টা করলো। ওনার হাতটা শক্ত করে আমার 2 হাতের তালুর মধ্যে নিলাম। তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেকে ওনার একদম কাছে নিয়ে গেলাম। ওনার কাছে মাথা রেখে ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহুটা জড়িয়ে ধরলাম। এবার উনি আমার দিকে তাকালো। আমি ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার বাঁকাতে লাগলাম আর ঘন ঘন ঢোক গিলতে গিলতে একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি ভাবলো জানি না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পাতা দুটো এক করতেই কয়েকটি ফোঁটা জল গড়িয়ে পড়লো। উনি বাম হাতে চোখ মুছে নিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো। আমার কাছে তখন কেমন লাগছিল সেটা আমি আজও কল্পনা করতে পারি না। কোনো একটা অজানা অনুভূতি এসে গ্রাস করছিল আমাকে। ওটাই ছিল ওনার প্রথম স্পর্শ। প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে, তবে আমাদের মধ্যে একে অপরের প্রিয় হবার মতো কোনো সম্পর্কই তখন নেই। তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরক্ষণে উনি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন, চেয়ার ছেড়ে উঠে সামনে চলে গেলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি একবারের জন্য আর আমার দিকে ফিরে তাকায়নি। একটু পর ডাক্তার রুম থেকে গোমরা মুখে বেরিয়ে আসে। আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওনার দিকে। ওনার সেই করুণ 2 চোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে। অতঃপর ডাক্তার ওনার কাঁধে হাত রেখে কিছু সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকেন। আমিও উঠে সেখানে যাই শোনার জন্য, কিন্তু ডাক্তারের যা বললো তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ডাক্তার ওর কাঁধে হাত রেখে বললেন, সরি স্যার, আপনার মায়ের ব্রেন টিউমার হয়ে গেছে, হয়তো বা আর বেশি হলে 36 দিন বাঁচবে। পরীক্ষা করে রিপোর্টটা হাতে পেলে পুরোপুরি শিওর হওয়া যাবে। কথাটা শুনতেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রোবটের মতো মেপে মেপে কয় কদম এগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন। 2 হাতের কুনুই হাঁটিতে ভর দেওয়া, 10টা আঙুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাঁদতে লাগলেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গিয়ে ওনার পাশে বসলাম। ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। উনি বলতে লাগলেন, কেন এমন হয় আমার সাথে? সবসময় কেন এমন হবে? এই জীবনে কি কখনো সুখ পাবো না আমি? কেন এমন হয় বারবার? কেন? বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বুলাতে থাকি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আম্মার কিছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎ ওর বর ওকে ধাক্কা দিয়ে উঠে পড়ে। ওর বউ এগিয়ে যায় ওর সাথে সাথে। তার মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত প্রায় 12টা। তার শাশুড়ি আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 1টা বেজে যায়। ওর বর নিজে হাতে ওর আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওর রুমে চলে আসে। রাত প্রায় 1:30টার দিকে ওর বউয়ের একবার ঘুম ভেঙে যায়। দেখে ওর স্বামী সোফায় নেই, ঘরে দরজা খোলা। ও উঠে গিয়ে ওকে খুঁজতে থাকে। অবশেষে ছাদে গিয়ে ওকে পায়। দেখে দেয়ালে ঠেস দিয়ে বসে বসে কাঁদতেছেন। ও খুঁজে পায় না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এত কাঁদতে পারে ওকে না দেখলে বোঝাই যায় না। ওর স্ত্রী বলল, হয়তো সে ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে, সারা জীবন সংগ্রাম করে আসছেন একা একা। জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনিও ছেড়ে যাবেন এই ভাবনায় এত কান্না। ওর বউ ওর পাশে গিয়ে বসতেই ও কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়লো। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান ঘরে গিয়ে ঘুমান। ওর স্ত্রী কোনো কথা বলেনি, তাই ওর বড় আর কিছুই বললো না, ওভাবেই বসে রইলো। ওর দিকে আরেকটু এগিয়ে গেল, তার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলো। আর ওর স্বামী সাথে সাথেই উঠে অন্যদিকে চলে গেল। ও আবার ওর পাশে গিয়ে দাঁড়িয়ে রইলো। ওর বউয়ের মন চাইছিল একবার ওর বুকে মাথা রেখে চোখের জলে ওর স্বামীর বুকটা ভিজিয়ে দিতে। এতে যদি ওর বউকে ক্ষমা করেন, সেই ভাবনা থেকেই ওকে জড়িয়ে ধরলো। ওকে হালকা ধাক্কা দিলেন ওর বর। ও আরো জোরে জড়িয়ে ধরলো ওর বরকে। জোরে ধাক্কা মেরে ওকে সরিয়ে দিলেন। ওর স্ত্রী আবার এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ওর স্বামী এবার ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উঁচিয়ে ওকে থাপ্পড় দিতে নেয়।
আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায় সে। সিঁড়ি ঘরের কাছে গিয়ে দেয়ালে জিম করে একটা ঘুষি মারে ওর বর। ও বুঝতে পারে ওর বর ওকে থাপ্পড় দিয়ে যে ডাকটা কমাতে চেয়েছিলেন সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করেছেন। ও চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকে। ওর একটু পরে আবার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা। তাই ঘরে চলে যায় ওর বউ। এতক্ষণ ওর স্বামী আবার ঘুমিয়ে পড়েছে, সোফায় শুয়ে আছে একেবারে জড়সড় হয়ে। হয়তো শীত লাগছে। ঘরে একটাই কাঁথা, আর সেটা ওর বউ দখল করে রেখেছে। তাই ওর স্বামী কাঁথা ছাড়াই ঘুমোচ্ছে। ওর কাঁথাটা এনে ওর উপরে দিতেই ঘুমের ঘোরে টেনে গায়ে জড়িয়ে নেয় ওকে। খুব নিষ্পাপ লাগছিল ওর স্বামীকে। সারাটা দিন কেমন জানি মায়া জমে গেছে ওর বরের প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে ওর। দেয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটা কতটুকু ছিলে গেছে তার। ও এগুলোই ভাবতেছে। তার রুমে ফার্স্ট এইড বক্স ছিল। ও সেখান থেকে একটু বায়োটিন নিয়ে তুলা দিয়ে হাতে ঘষতেই ওর স্বামী নড়ে ওঠে। কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছে, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে ওর স্ত্রী ওর কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় ওর বউ। রান্না প্রায় শেষ, তখন ওর শাশুড়ি রান্নাঘরে আসে। রান্না কতটুকু হয়েছে দেখে তাকে রান্না করা শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যায় ও। ওর হাত ধরে নিজের পাশে বিছানায় বসান আর এক নাগারে বলতে শুরু করেন, অবন্তী মারে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। জানিস রে মা, ছেলেটা সেই ছোটবেলাতে বাবাকে হারায়। জানিস, সেই অল্প বয়সেই কষ্ট করে কাজ করে আবার পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য আমি না করে দিই। ছেলেটাকে নিয়েই বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টও বেশি পাইছে। বাপ মরার পরে এলাকার লোকের আদরও পায় না, আবার আমার বাপের বাড়ির আদরও পায় নাই। তারপরও কোনো দিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিয়েছে। যেদিন তোকে দেখতে পাই অনেক ভালো লাগে তোকে। ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখে তারপর আমার মন জানাবো। শুধু বলছিল, মা তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তো তুই এই বাড়ির বউ হয়ে আসলি, আমি তোকে তুই তুই করে বলি, তাই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনে আদর পায়নি, তুই একটু আদর দিয়ে আগলাইয়া রাখিস, দেখবি তোকে মাথায় তুইলা রাখবো। আমার জন্য কান্দিস না, আমি তো বুড়া হইয়া গেছি। বুড়া মানুষ তো মরণ লাগবেই, কত জোয়ান মানুষই মইরা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেদিন। ওনাকে আমি জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও কোনো দিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলছিল, পাগলি মাইয়া, কান্দোস কেন? বুইরা মানুষের লাইগা কাঁদলে কি হইব? তুই খালি আমার পোলাডারে দেখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তার বদলে আমিও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে ওর স্বামীকে সব সময় মনমরা দেখতো। এর কিছুদিন পর ওর স্বামী ওকে একটা ফোন কিনে দেয়। ও আবারও সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করে। একদিন ওর স্ত্রীর বয়ফ্রেন্ড ওকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দিবে, এতদিন কেন ফোন দেয়নি, কেন ফোন অফ ছিল, দুনিয়ার সব কথা বলছিল ওর বয়ফ্রেন্ড। ও আবারও বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আবার ওর বয়ফ্রেন্ডের কথা ভাবতে থাকে। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ ঘরে কারো আসার শব্দ পায়। তাই ওর বউ ফোনটা না লুকিয়ে পেছনের দিকে ঘুরতেই দেখে ওর স্বামী অফিস থেকে ফিরেছে। ওর বর ওর ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে, কিন্তু কোনো রিয়াক্ট না দেখিয়ে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে যায়। ওর স্ত্রী আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকে। ওর বয়ফ্রেন্ডের প্রতি আবারও মায়া বেড়ে যায়, কেননা এমনিতে তাদের রিলেশন সেই কলেজ লাইফ থেকে প্রায় 2.5 বছর। ওর স্বামী ফোনে কথা বলার সময় প্রায়ই দেখে ফেলতো, কিন্তু কিছুই বলতো না। এভাবে প্রায় 19 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছে। হঠাৎই ওর শাশুড়ি আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ডক্টর বলে দেয় বাড়িতে নিয়ে যান, ওনার সময় একদম শেষ হয়ে আসছে। যা কিছু চাই নিয়মিত দিয়েন, হয়তো আর 1-2 দিন আসার সময়। ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে ওর বউ ওর স্বামীকে আর ঠিক মতো খেতে দেখেনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিক মতো কথাও বলতো না। ওই দিন রাতে তার শাশুড়ি তার বৌমাকে ডেকে বলে, অবন্তী মারে, এদিক আয় তো। আমি বললাম, আম্মা বলেন কি বলবেন। উনি বলতে শুরু করেন, শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করেছি, এটা তুই মনে হয় জানোস। তারপরও আবার বলি শোন, আমি আমার ছেলের কাছে এখন পর্যন্ত যা চাইছি ও সবটুকু চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব ছুতে দেয়নি। আমি তো তাকে কিছুই দিয়ে যেতে পারলাম না রে। অতঃপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকি খাটের এক কোণে। তবে সব জানে। আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন, তোকে কয়টা কথা বলি। শোন মা,
পৃথিবীতে যে যা চায় তা কি কখনো পায়? অনেক সময়ই পায় না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পায় নাই। বড় হয়েও আমার পায়ে মাথা রাখা ঘুমাতো। জানিস, ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলা আর কারণ না, হবু বইয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের কাঠের আলমারির নিচে দিকের ডয়ারটা খুলে দেখিস, অনেক কিছু জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি হয়তো আজ রাতটাই আমার শেষ রাত। তারপর এই বাড়িতে তুই আর ও। কত ভাবতাম দু একটা নাতি নাতনি থাকবো, বাড়িতে ঘরগুলো আবার ভরে যাব। কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমারে কোন কষ্টে রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটারে একটু সুখে রাখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদে উঠা একলা একলা কান্দে। আমি দেখেও লুকায়া যাই, যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে ও খুব কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমু না, আমারে মাফ কইরা দিস। আমি না বুঝাই তোরে এই বাড়িতে বউ বানায় আনছি। এখন যা, গিয়ে ঘুমা। আমি শেষবারের মতন আজকা একটু ঘুমাই। তুই পারলে আমার একটু উজুর পানি আইন দিস, নামাজ পইরা ঘুমাই, যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাফও চাই নাই। ওজন মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটতেছে। তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উঠে শাশুড়ির ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে, নামাজ শেষ করে তসবিহ হাতে বসে আছে। আমি জিজ্ঞেস করি, আম্মা কিছু খাবেন? এখন চা বানিয়ে দিব? আমি ওকে না করে দেয়। ওর বউ নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। ওর স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পর পর ওর শাশুড়ির খেয়াল রাখছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকে ওর স্ত্রী। কখন ঘুমিয়ে যায় ওর বউ বুঝতেই পারে না। ও ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ে, দেখে ওর বউয়ের বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। তার বউ কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করে, তবুও কথা বলে অনেকক্ষণ। সে আবারও তার হাজবেন্ডকে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে কথা বলতে বলে। ওর বউ ঘোরের মধ্যেই বলে ফেলে ওর শাশুড়ি হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীতি অন্য কথা বলতে থাকে ওরা দুজন। হঠাৎই ওর স্বামীর চিৎকার শুনতে পায়। ওর বউ ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যায়, দেখে ওর স্বামী শাশুড়ির ঘরে। ও ঘরে ঢুকতেই যা দেখে তাতে ওর শিরা উপশিরাহীন হয়ে যায়, ওর শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ওর স্বামী ওর শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। ওর শাশুড়ি তখন আর পৃথিবীতে নেই। ওর বউ ওর শাশুড়ির ঘর থেকে বের হয়ে আসে। ওর কানে একটা কথাই বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই, আর কোনোদিন কেউ হয়তো ওকে অত আপন করে নিবে না। ভাবতেই চোখ পেয়ে পানি ঝরতে থাকে ওর। ওর বউ রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে তার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলে। তাই ঘন্টা দুয়েক পরেই তার বউয়ের বাবার বাড়ির অনেকেই চলে আসে ওর স্বামীর বাসায়। ওর বউ বলতেছে আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকে, আর ওর স্বামী কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওর শাশুড়ির লাশের দিকে। আসরের নামাজের পরে জানাজা হয়, তার শাশুড়িকে দাফন করে এসে ওর সোজা ওর শাশুড়ির রুমে চলে যায়। ওর স্বামী আবার কান্নাকাটি শুরু করে দেয়। ওর বউ কি করবে কিছু মাথায় আসছিল না। শেষে তার ভাবি ওর স্ত্রীকে তাগাদা দেয় যে ও গিয়ে স্বামীকে সান্ত্বনা দেয়। ওর বউ তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওর বরকে কাঁদতে বারণ করে। রাতের আগে ওর বাড়ির সবাই চলে যায়। রাতে 11টার দিকে ওর স্বামী ছাদে একা বসে আছে আর ওর বউ ঘরে। তখনই ওর বউয়ের বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে তার শাশুড়ির মৃত্যুর কথা বলতেই সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা ওর বউয়ের খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? ওর বউ তাকে বকা দিলে সে উল্টো তাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। ওর বউ আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দেয় যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 8 দিন হয়ে যায়। ওরা দুইজন তেমন কোনো কথা বলে না, একসাথে খেতেও বসে না। 10 দিনের দিন তার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে যায়। উনি তো তার বৌমাকে বলেছিল কাঠের আলমারিতে অনেকগুলো জিনিস আছে তার জন্য। ও তার স্বামীর প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ড্রয়ারটা খুলে দেখে পশ্চিম পাশের নিচের ড্রয়ার পুরোটা ঠাসাঠাসি ভর্তি, অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিসের কাপড় খুব সুন্দর ডিজাইন করা, অনেকগুলো গহনা আর সুন্দর একজোড়া পায়েল এবং একটা সোনালী রঙের ঘড়ি। ওর বউ ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকে। পায়েল জোড়া খুব সুন্দর হওয়াতে তখনই ওর বউ পায়ে পরে নেয়। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যায়। তখন পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে ওর স্বামী ঘরে চলে আসে। এসেই তাকে অনেক বকাঝকা শুরু করে দেয়। আপনি কোন সাহসে আমার ড্রয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন?
বলেই সামনে এসে ওকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো ওর স্ত্রীর সাথে এমন করেনি, অথচ ওই দিন তাকে থাপ্পড় দেওয়ার মানেটা ওর বউ আজও বুঝিনি। কিন্তু থাপ্পড় খেয়ে ওর বউয়ের মাথায় জাগ উঠে যায়। ও ওর স্বামীকে উল্টা ঝাড়তে শুরু করে। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না? আমাকে 8-10টা মেয়ের মতো ভাববেন না। তো তোকে কি ভাববো? আর তুই 8-10টা মেয়ের মতো হবি কেন? তুই যে কেমন মেয়ে তা আমি অনেক ভালো করেই বুঝতে পারছি। আমিও রাগের মাথায় বলতে শুরু করি, হইছে, আর বলতে হবে না, আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ওনার মুখটা শুকিয়ে যায়, তারপরে একটু নিচু গলায় উত্তর দেয়, তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন আগ বাড়িয়ে ডিভোর্স দিতে যাব? যা এখনই চলে যা। দেখ তোর কোন দরদি তোকে নেয়। আমিও আর দেরি করিনি, তখনই নিজের বাড়ি চলে যাই। ওই দিনের সেই ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে, আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাইরে। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এসব কি? মা মরছে এখনো 15 দিনও হয় নাই, এর আগেই তোদের ডিভোর্স দিয়েছে। ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হচ্ছিল খালি যখন ওর মা আয়েশা বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে ওলা ভালো কইয়া, এখন যে তোর জীবনটা নষ্ট কইরা দিল। ততক্ষণে আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসে বলতে থাকেন, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে ভিতরে এই মার পছন্দে বিয়া কইরা এখন মা মরতেই ডিভোর্স দিয়া দিছে। এতক্ষণে বুঝলাম, তাহলে মনে হয় মারে খুশি করার লাইগাই বিয়া করছিল। এখন মা মইরা গেছে, ডিভোর্স দিয়া দিয়েছে। আমি শুধু ওই অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আছি না, কাঁদতে হইব না তোরে, আমরাই তোরে দেখা রাখবো। ওর শুধুই অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে সে দরজা দিয়ে বসে থাকে আর ভাবতে থাকে সবকিছু তো ওর বউয়ের কারণেই হয়েছে। সব দোষ ওর স্ত্রীর। ওর স্বামী তো কোনো দোষই নেই। ওর বউয়ের পরিবারের সবার কাছে ও এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সবকিছুতে তো ওর বউয়েরই দোষ। এখন যদি গিয়ে ও যদি ওর স্ত্রীর দোষের কথা বলে, ওর আব্বা ওকে আস্ত রাখবেন না। ওই দিন রাতে ওর বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলো, এইসব ফাজলামো বন্ধ করো, ডিভোর্স দিছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, দেনমোহরের সব টাকা আগেই পরিশোধ করা হয়েছিল, বিয়ের দিনই দিয়ে দিয়েছিল, তাই সমস্যা হয়নি। ও বলে, তবে এখন কি করব? আমি বলি, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি? বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না। আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? আমি বলি, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করেছি? তোমার কথাই তো আমি আমার স্বামী সংসার ছেড়ে আসছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলে, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বলি, পালিয়ে বিয়ে করবো কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলতেছো কেন? আমিও তো কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলে, ইসলামী শরীয়ত তো বলে মেয়েদের ডিভোর্স হলে 4 মাস। ফিকের মাসালাতে এটাকে 3 তুহুর বলা হয়, যদি ইজ্জত পালন করতে হয়। ওই কয়টা দিন আগে শেষ হোক, তারপর বলি। আমি বলি, আমার সেটার প্রয়োজন নেই, ওইটা প্রেগনেন্সি শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলে, তুমি বললেই হলো, এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে। আমি বলি, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আমি না করার পরও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? সে বলে, বলতে পারলাম কি? আবার তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? না মহামনীষী যে তোমার কথা বিশ্বাস করতে হবে? আমি বললাম, এই 2.5 বছরে তুমি আমাকে এতটুকু চিনছো, আমাকে এত অবিশ্বাস হলো তোমার? নাকি আমাকে বিয়ে করার ইচ্ছে নেই তোমার? সে বলে, আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না। যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরো উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিকে যাব কোনো কিছু মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না, আবার পালিয়ে গেলে আমার বাবার সব মান সম্মান ধুলোয় মিশে যাবে, সবাই টিটকিরি করবে। তারপর ওকে আমি বাধ্য হয়ে বলি, হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি, এখন বলো কবে বিয়ে করবে? সে বলে, সেটা আমি কি বলবো, তুমি ঠিক করো। আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বলি, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দিব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবো মানে? দেনমোহরের টাকা কি হয়েছে? আমি বলি, দেনমোহরের টাকা উনি বিয়ের সময়ই পুরোটা দিয়ে দিয়েছিল, ওটা আব্বুর কাছ থেকে আমি নিতে পারবো না। সে বলে, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আমি বলি, কি বলছো তুমি এইসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলে, আমি তো ভাবছিলাম দেনমোহরের 2-3 লাখ টাকা পাবা, ওইগুলো দিয়েই হবে।
আমি বলি, তুমি ইজ্জত পালনের কথা জানো, তবে এটা জানো না স্ত্রী নিজে ডিভোর্স দিলে ওইটা খোলা তালাক বলে। এতে স্বামীর টাকা দিতে হয় না, উল্টো স্বামীকে ওই টাকা দিয়ে তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বলি, সম্ভব না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন করলে কেন? সে বলে, তোমার বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম। এখন তুমি একটা ডিভোর্সি মহিলা। ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবার মেনে নেবে না। আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব। পরে 2-1 বছর পরে বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমি টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না। আমাকে আর কোনোদিন ফোন দেবে না। এটা বলেই সে ফোন কেটে দেয়। ওর বউ ফোন দিলে আর রিসিভ করে না। ওর বয়ফ্রেন্ডের জন্য সব ছেড়ে চলে আসলো, আজ সে ওকে এই কথা বলতেছে। তার জন্য ও এত কিছু করলো, ও এখন কোন দিকে যাবে? ওর বউ ওর বাবা মাকে কি বলবে? আর যদি ওর বউ আবারও স্বামীর কাছে ফিরে যায়, তবে ওর সামনেও কোন মুখে দাঁড়াবে? কি বা জবাব দিবে ওর স্বামীর কথাগুলোর? ও চারদিকটা যেন অন্ধকার হয়ে আসছে। এত কিছু চাপ আর সহ্য করতে না পেরে ও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই দেখে ওর বউয়ের পাশে ওর মা আর ভাবি বসা। ওনারা ওর স্ত্রী অজ্ঞান হওয়াটাকে সেভাবেই দেখে যেভাবে 8-10টা নববিবাহিত মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে ওরা প্রেগনেন্সির কথা বলতেছে আর কি। কিন্তু ও তো জানে যে আসলে কি হয়েছে। ওর আম্মু চলে গেলে ওর ভাবিকে বলে যে, ও বলতেছে, ভাবি তোমরা যা ভাবছো আসলে তা নয়। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। ওর ভাবি বলে, কি বলছো তুমি এসব? ও তোমাকে প্রথম থেকে মেনে নেয়নি, তুমি আমাদের বলনি কেন? ও কি বলবে ভেবে পায় না, কারণ ওর বর তো ওকে মেনে নিতে অস্বীকৃতি জানায়নি। ওর জন্যই তো এইসব হলো। তাই ও আর কোনো উত্তর দিতে পারেনি, শুধু বলে, ভাবি বাদ দিন তো, ওইসব কথা আর বলবেন না। ওর ভাবিও আর কিছুই বলে না, চলে যায়। পরদিন ও আবার ওর বয়ফ্রেন্ডকে ফোন দেয়। তখন ও তাকে যে কথাগুলো বলে তা শুনে ওর মনে হয় এক্ষুনি ওর বউয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। যাকে এত বছর ধরে ভালোবেসেছে ও, যার মায়ায় তার স্বামী সংসার ছেড়ে চলে এসছে, যার জন্য তার স্বামীর মনে কষ্ট দিয়েছে ওর স্ত্রী, তার অসুস্থ শাশুড়িকে মনে কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। তার বয়ফ্রেন্ড কিনা আজকে বলল, আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম। এখন তোমার টাকা নেই, খরচ করতে পারবে না। আমিও তো টাকা কোথাও পাবো না, আর বিয়েও করতে পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারেন। ওর বয়ফ্রেন্ড বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না। ওর বয়ফ্রেন্ড ওকে আর দ্বিতীয়বার কল দিতে না করে। ওর বউ ভাবতেছে, কার জন্য এত কিছু করলাম, কার জন্য সবকিছু ছেড়ে চলে আসলাম। আর ওর স্ত্রীর আর কিছুই ভালো লাগছে না। ওর বউয়ের বাড়িতে প্রতিনিয়ত ওর স্বামীকে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আর ওর স্ত্রীর এই কথাগুলো সহ্য হয় না। কেননা ওর বর এত কথা কেন শুনবে? তার তো কোনো দোষই ছিল না। ও নিজের বউ তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছিল। কেন করলো এসব? কেন? একটা বাড়ির জন্য ওর বউ ওর কথা ভাবলো না। তার বউ এতটাই স্বার্থপর হয়ে গেছিল। ওর স্বামী কি কখনো ওর বউকে ক্ষমা করতে পারবেন? আর কি কোনো সুযোগ আছে তার কাছ থেকে ক্ষমা নেওয়ার? এমন হাজারটা প্রশ্ন ওর বউকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকের ছুড়ে দেওয়া প্রতিটা গভীর প্রশ্ন তার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতে থাকে। ওর স্ত্রীর মন চাই যদি একটাবারের জন্য হলেও ওর স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতো, চোখের পানিতে ওর স্বামীর বুকটা ভিজিয়ে দিতে পারতো। হয়তোবা ওর স্বামী ওকে জড়িয়ে ধরে বলতো, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। ও তখন ওর স্বামীর বুকে মুখ লুকিয়ে বলতো, এই জীবন যতদিন আছে কখনো আর ছেড়ে যাব না, শুধু একটি বার আপনার বুকে ঠাঁই দিবেন আমায়। কিন্তু এই কথাগুলোকে কেবল কল্পনায় জায়গা দেওয়া যায়, বাস্তবতা অনেকটাই ভিন্ন। ও কি কখনো ওর স্বামীর সামনে দাঁড়াতে পারবে? ওর চোখে চোখ রাখতে পারবে? তার বুকে মাথা রাখতে পারবে? শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবে? জানি না কখনো সম্ভব কিনা। ওর বউ পারবে না, হয়তোবা আর পারবে না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ, ওর বরকে খুব করে ভালোবেসে ফেলেছে ও। ওই পুরনো সিম কার্ডের জন্য সেই 2.5 বছরের মায়া ওর স্ত্রীকে শেষ করে দিয়েছে, তার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এসব ভাবতেছিল ঠান্ডা ফ্লোরে বসে। কাঁদতে কাঁদতে ওর শরীরের অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো ওর। এই ভেবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দে ওর বউয়ের কানে বাজতে থাকে। হ্যাঁ, ওই দিন আসার সময় পায়েলগুলো রেখে আসেনি ওর বউ। ওর স্বামীও তাকে বারণ করেনি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছু বলেনি, নতুবা তার সাথে আর কথা বলার কোনো রুচি হয়নি, তাই তারও আর রাগের সময় খেয়াল হয়নি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিল পায়েলগুলোর দিকে ওর বউ। রেডিমেড জিনিস নয় এটা, নিখুঁতভাবে অর্ডার দিয়ে বানানো। একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিল ওর বউ। তার মধ্যে খোদাই করে খুব সুন্দর করে লিখে এ, আবার একটু দূরেই আছে আই, একটু উঁচু করে আঁকা লাভ, তারপরে লেখা ইউ। উনি লিখেছেন,
এই ছোট ছোট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বুঝেছেন। ওর বউ সেদিন বুঝেছিল। ফাইলটা বুকে জড়িয়ে অনেক কান্না করে ওর বউ। এত ভালোবাসা জমা ছিল ওর জন্য, আর সে কিনা একটুও অর্জন করতে পারলো না। ফাইলেই কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটা জিনিসেই এভাবে লেখা ছিল? আর তার বউ সেগুলোকে তার গলায়, তার হাতে এক জায়গায়ও স্থান দিতে পারলো না, শুধুমাত্র পায়েই স্থান দিতে পারলো। তার বউ নির্বোধ, সবচেয়ে বড় নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়ায় জড়িয়েছিল ওর বউ। এখন মানে মানে টের পাচ্ছেও, অন্ধকার হয়ে আসে তার গড়া পৃথিবী। অনেকে হয়তোবা ওই সময় আত্মহত্যা করে ফেলতো, কিন্তু ওর বউ করেনি। তার যে সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এই পৃথিবীতে যদি নাও পায়, পরের জগতে হয়তোবা পাবে। আর যদি আত্মহত্যা করে, তবে তো আর কোনো জগতেই তার স্ত্রী সেই ভালোবাসা পাবে না। সেই চিন্তায় বেঁচে ছিল। প্রতিদিন ভাবতে থাকে ওর বরকে একটু ফোন দেয় অন্তত, কিন্তু সাহসে কুলোয় না তার। ও পারে না ফোন দিতে। এভাবে প্রায় 13 দিন কেটে যায়। তার মনে হয় আরো বেশি দিনও হতে পারে। একদিন রাতে খেতে বসেছে, তখন একটা মেসেজ আসে ওর বউয়ের কাছে। ও খাওয়া শেষ করে আর সেটা দেখতে মনে থাকে না। পরে রাতে ঘুমানোর আগে ফোন হাতে নিয়ে মেসেজটা দেখে। মেসেজটা তার স্বামী নাম্বার থেকে এসেছে। ও তাড়াতাড়ি সেটা পড়তে উঠে বসে। অনেক বড় একটা মেসেজ। কি রেখে কি পড়বে তার বউ বুঝতে পারে না। অবশেষে শুরু থেকে খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করে। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কেমন আছি তা বললেও চলবে। আজ আম্মু মৃত্যুর 40 দিন হলো। যদিও এই দিন হিসেবে বিশেষ কোনো কিছু নেই, তবুও আমি এই দিনটা একটা বিশেষ দিন ধরে নিয়েছিলাম। ইসলামী শরীয়তে 40 খুব প্রশংসনীয়, তাই আর কি আমি ঠিক করে রেখেছিলাম আম্মুর মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দিব। কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একটাবারের জন্যও যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম? না হয় রাগের মাথায় একটা থাপ্পড়ি দিয়েছিলাম। কই, এতদিন তো কিছু বলিনি। তোমার এত অনিয়মের পরেও কিছু বলিনি, কিন্তু যেদিন শুনি যে আম্মু সব জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবু তোমাকে এই কয়দিনের সময় দিয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব। তাই সহজেই বলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো। তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স দেই। আজ প্রায় 22 দিন হয়ে গেছে তুমি চলে গেছো। একটা বারের জন্য মনে হলো না যে আমি একা একা কিভাবে চলি? কে রান্না করে দেয়? কিভাবে সময় মতো অফিসে যাই? আমি কি ঠিক মতো অফিসে যেতে পারি? ঠিক সময় মতো খেতে পারি? সময় মতো ঘুম থেকে উঠতে পারি? একটাবারের জন্য জানতে মন চাইলো না আমি বেঁচে আছি না মরে গেছি? তারও খোঁজ নাওনি। ওই দিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট নানান কথা বলেছে। কতটা অপমান করেছে সবার সামনে। একটাবারও আমি ওনার দিকে মুখ তুলে তাকাতে পারিনি। একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্য এসব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে। তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো? বড্ড ভালোবাসতাম যে তোমাকে। অফিসের কলিগরা আমায় বাজে ছেলে ভেবেছে ওই দিন, কিন্তু আমি একবারও তাদের ভুল শুধরে দেইনি। কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে, কিন্তু তুমি একটু ভালোবাসোনি আমাকে, একটু না। তাই প্রতিটি মুহূর্তে কষ্টে কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকী বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটু ভালোবাসি না। সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য আমার মনে কেবল ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনের অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্কে নেই তোমার সাথে। তাই আর আমার খোঁজ নেওয়ারও প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকবেন। মেসেজটা পড়ার পর আমার কেমন লাগছিল তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছিলাম ওই দিন। অত কান্না আমি জীবনেও করিনি। আমার ঘরটা থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, আর রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমাতে পারিনি। কান্নায় কান্নায় কাটে পুরো রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি, তখন রান্না প্রায় শেষ। তবুও ভাবিকে সাহায্য করার জন্য যাই। ভাবি আমার দিকে তাকিয়েই বলতে থাকে, অবন্তী, তোমার চোখ এমন লাল কেন? ঘুমাওনি ঠিক মতো? আমি বলি ভাবি, ঘুম হয়নি বেশি। ভাবি বলে, তোমাকে বলছি না কান্নাকাটি করবে না। যে কিনা 3 মাসের বউকেই ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরার 15 দিনের মাঝেই ওই রকম বাজে লোকের জন্য কান্নার কোনো মানেই হয় না। আমরা আছি না, কোনো টেনশন করবে না। আমি বলি ভাবি প্লিজ ওনাকে কিছু বলবেন না। ভাবি রাগে ফুলতে ফুলতে বলে, এত দরদ উতলায়া পড়তেছে এই সব হারামির জন্য। কিসের দরদ এত? আমি শুধু বলি ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে। সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। ভাবি বলে, আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধো, চোখ যেন লাল না থাকে। আমি এসে হাত মুখ ধুয়ে নেই ভালো করে, যেন আব্বু আম্মু লাল চোখ না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতেই ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎই জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। আমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি।
কথা শেষ হতেই ভাবি আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে কাঁদতে থাকি আর ভাবি আমাকে বকতে থাকে। তুমি এটা কি করছো? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি। বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কিনা ছি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আমার যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখোনি? আব্বা হার্টের রোগী, তিনি এসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবেছো একবার? এই তোমার ভাইয়া যে তোমাকে এত বকাঝকা করে, এরপরেও কি এখানে আছি না? আর তুমি কিনা কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে টেরে চলে আসছো। ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোনো মুখে তুমি জামাইয়ের সামনে যাবে? আর আব্বা কি কোনোদিন ও জামাইয়ের সামনে যেতে পারবে? আমি কিছু জানি না, এখনো সময় আছে। কয়েকদিনের মাঝে যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যেই 5-7 দিনের আছে এর মাঝেই চলে যাও, নয়তো পরে সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন আমার মাথায় কিছুই আসছিল না। আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর কেঁদেই কি হবে? যা করার তা তো করেই ফেলছো। আমার তোমার ভাইকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আমি ভাবিকে বারবার না করতে থাকি। ভাবি ভাইয়ার যেই রাগ আমাকে আস্ত রাখবে না। ভাবি বলে, তা কি আব্বাকে বলবো এখন যাতে স্ট্রোক করতে পারে? আমি বলি, ভাবি না না, আব্বুকে ভুলেও বলা যাবে না। সবকিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বল। ভাবি বলে, তা দেখো, আগে তুমি কথা বলে যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইকে বলবো। তারপর ভাবি চলে যায়। আমি অনেকে ফোন দিই, কিন্তু ফোন ঢুকে না। আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন নিয়ে ফোন দিই। 3-4 বার রিং হওয়ার পরে উনি ফোন ধরে। সালাম দিয়ে কেমন আছেন বলতেই উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি আমতা আমতা করে বলি, আমি অবন্তী। উনি বলেন, কেন কল দিছেন? আমি উত্তর দেই, কথা ছিল একটু, সময় হবে আপনার? উনি বলেন, আমার কোনো সময় নেই, আর একবারও কল দিবেন না। আমি কিছু বলতে পারি না, শুধু কাঁদতে থাকি। যতই চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনিও ওপাশ থেকে কল কেটে দেন। তখন পৃথিবীতে নিজেকেই সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল। নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যে জুটতো, কিন্তু আমি সব ছেড়ে অবৈধতার টানেই চলে আসলাম। আমার ভেতরটা হাহাকার করতে থাকে। অনেকবার কল দিয়েছিলাম, তারপর একবারও কল রিং হয়নি। ওনার মনে হয়তো বা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে। কষ্ট পেতে পেতে ভেতরটা শক্ত হয়ে গেছে। আমার জন্য হয়তো বা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে। বাধ্য হয়ে পরের দিন নায়িকা মানে অবন্তীর ভাইয়াকেই জানাতে হয় ব্যাপারটা। অবন্তী আর তখন কিছুই করার ছিল না। অবন্তীর স্বামীর নাম অর্ণব। অবন্তী আর বোঝাতে পারলো না। এতটুকু জ্ঞান অবন্তীর হয়ে গিয়েছিল, অবন্তীর ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই বাড়িতে আসে। ওর ভাইয়া যখন অবন্তীর সামনে দাঁড়ায়, ওর ভাইয়ার দিকে তাকাতে পারে না ভয়। এমনিতেই অবন্তীর ভাইয়া অনেক রাগী। তারপর অবন্তী যেই অপরাধ করেছে এর কোনো ক্ষমা নেই। ভয় পাচ্ছে তার ভাইয়া ওকে মারবে না তো। সেই ভয়ে অবন্তী আগে ওর ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতে করে তার ভাইয়া ওকে আর মারতে পারেনি, কিন্তু কথা শুনিয়েছে প্রচুর তাকে। কেন এরকম একটা কাজ করেছে ও? তারা কি কখনো অবন্তীর খারাপ চেয়েছিল কিনা, যার ফলে ওর এই ভুল কাজটা করতে হয়েছে? অবন্তী কোনো জবাব দিতে পারেনি সেই সময়। পরে অবন্তীর ভাইয়াই ওর মাথায় হাত বুলিয়ে বলে, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। অর্ণব আমার বোনের স্বামী, ওর কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবু তোর জীবনটা তো আমি নষ্ট হতে দিতে পারি না। তার আগে তুই একটা কথা বল, আর কোনোদিন তুই কোনো প্রকার ভুল কাজ করবি না? অর্ণব আমার কথার বাহিরে একটা কাজও করবে না, সেটা আমি ভালো করেই জানি। আর যদি করিস তবে মনে করবি যে তোর ভাই আর নেই, তুই আর জীবনেও আমার সামনে আসতে পারবি না। অবন্তী কি উত্তর দিবে বুঝতে পায় না। ভাইয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আমি কোনোদিনও তোমার অমর্যাদা হতে দিব না ভাইয়া। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম। ভাইয়েরা যতই রাগী হোক না কেন, ছোট বোনগুলো যে তাদের কলিজা, সেটা আমি ওই দিনই বুঝতে পারি। আমি অঝরে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া আই এম সরি ভাইয়া। ওর ভাইয়া ওকে কিছু বলতে পারেনি। অবন্তী চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই যে আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না। আর কাঁদতে হবে না, অর্ণবকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ওর ভাইয়ার কথা শুনে অবন্তীর কান্না থামেনি, বরং বেড়ে গিয়েছিল। কিন্তু ওই কান্নাটা ছিল খুশি। ওর ভাইয়ার মুখ থেকে ওর প্রতি ভালোবাসার কথাটা শোনা। পরদিন শনিবার, অবন্তীর স্বামীর অফিস বন্ধ, এটা অবন্তী জানতো। সকালবেলায় অবন্তীর ভাইয়া ওকে নিয়ে অবন্তীর স্বামীর বাড়িতে যায়। দরজায় নক করার কিছুক্ষণের মাঝে ওর স্বামী মানে অর্ণব দরজা খুলে দেয়। অর্ণবের মুখটা কেমন শুকিয়ে গেছে। ঘামাটো মুখটা দেখে বুঝতে পারছিল ও রান্না করছিল। অর্ণব অবন্তীকে দেখেই আবার মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিতে নাই, কিন্তু পরবর্তীতে ওর বউয়ের ভাইকে দেখে আর দরজা লাগাতে পারেনি। ওরা দুজন ঘরে ঢুকে পড়ে। ওর ভাইয়া অবন্তীকে দূরে যেতে বলে। তারপর ওনার হাত ধরে কি সব যেন বলছিলেন। অবন্তী কিছুই শুনতে পায়নি।
কিন্তু সম্বন্ধী হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে আকুতি করে কথা বলায় অবন্তীর স্বামী বেশ লজ্জা পাচ্ছিল। এটা অবন্তী বেশ ভালো করেই বুঝতে পারে। কথা শেষ করে অবন্তীর ভাইয়া এক মুহূর্ত দেরি না করে হন করে বেরিয়ে যায়। ওর ভাইয়া চলে যেতেই অর্ণব অবন্তীর সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ কি যেন ভাবতে থাকে, তারপর ঠাস করে অবন্তীর গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলেন, মেয়েদের মুখের উপরে মারা নিষিদ্ধ, তারপরও মারলাম। কেন আসছেন আবার? কেন আসছেন? আপনার কোন দরদিনা আছে? গেলেন না তার কাছে? কেন আসছেন এখানে? কি দরকার ছিল আসার? আজকে আপনার জন্য ভাইয়াকে এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে। আমি কি জীবনেও আর ভাইয়ার দিকে তাকাতে পারবো? ভাইয়াই বা লজ্জায় আমার সামনে আসতে পারবে? আব্বা সেই দিন এতগুলো কথা বলে গেছে আমাকে, এখন আমি কি করে আব্বার সামনে যাব? আর আব্বা জীবনে আমার সামনে দাঁড়াতে পারবে? আমি তাকালেই তো অপমানিত হবেন। কি ভাবছেন কি নিজেকে? পৃথিবীতে একমাত্র আপনিই সব বুঝেন, আর কেউ কিছু বুঝে না? আপনাকে আর কোনোদিনও এই ঘরে আনার ইচ্ছে ছিল না আমার। শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। তবে মনে রাখবেন, আসছেন এ বাড়িতে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার কোনো খাদেমদারি করতে আসতে হবে না। এতদিন যেমনভাবে চলে আসছি বাকি দিনও চলতে পারবো। অতঃপর অবন্তীকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে চলে যায়। অবন্তী যে জীবনে কি জিনিস হারিয়েছে তা তখনই বুঝতে পারে। কত আদর আহ্লাদ ভালোবাসা হয়তো ওর জন্য ছিল, কিন্তু ক্ষণিকের ভুলে অবন্তী সব হারিয়েছে। বাবা মার সামনে অবন্তী অপরাধী হয়ে গেল। অবন্তী ভাইয়াকে ওর জন্য নিজের ছোট বোনে জামাইয়ের কাছে ছোট হতে হলো। আর ওকে এত ভালোবাসতেন তিনি, সেও অবহেলা করে চলে গেলেন। তবুও অন্য কেউ হলে হয়তো বা আর কোনো দিনও এই বাড়িতে মাথা গোজার ঠাঁইটুকুও পেত না, কিন্তু অর্ণব তো তবুও ওকে অন্তত ঠাঁই দিয়েছে, তাতেও খুশি ছিল। ওই দিনের পর থেকে আর কখনো ওর ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওর বুকে একটু মাথা রাখার। ঘুমের মাঝে ও একবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি, একটিবারের জন্য ও কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি। অর্ণব বিছানায় ঘুমাতো না ওর স্পর্শ পাবে বলে, সেই আগের মতোই সোফাতেই ঘুমিয়ে পড়তো। কতবার চেষ্টা করেছে ও ফ্লোরে বসে অন্তত অর্ণবের হাতে মাথা রেখে ঘুমাতে পারেনি। তখনও ঘুম থেকে উঠে ধমকাতে একটুও দেরি করেনি ও। কতবার চেষ্টা করেছে ও পা ছুঁয়ে ক্ষমা চাইতে, কিন্তু একটিবারের জন্যও অর্ণব শুতে পর্যন্ত দেননি। অবন্তীর ভেতরে কষ্টগুলো পাহাড়ের মতো বিশাল হতে থাকে। প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়ে ও কষ্ট কমাতে পারেনি। মাঝে মধ্যেই মাঝরাতে উঠে চুপ করে ফ্লোরে বসে থাকতো, এক দৃষ্টিতে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতো। ও বলে কত সুন্দর একটা মুখ ছিল আগে, অবন্তী যাওয়ার পর একদম শুকিয়ে গেছে। অবন্তী ভাবছে কখনো রান্না করেনি সে, ওই কটা দিন কি খেয়ে বেঁচে ছিল তা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওভাবে কখনো ঘন্টার পর ঘন্টাও বসে থাকতো, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে গলা পর্যন্ত ভিজিয়ে দিত ওর। অবশেষে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে যেত অবন্তী। একদিন রাতে অর্ণব অফিস থেকে ফিরতে খুব দেরি করছিল, টেনশনে ওর বুক শুকিয়ে আসছিল। অতঃপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে অর্ণব। সারা শরীরে কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে তাড়াতাড়ি কাপড় পাল্টে কোনো রকমে কটা খেয়ে কাঁথা মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়ে। রাতে প্রচুর জ্বর আসে, আধ ঘুমে গোঙাতে গোঙাতে আবল তাবল বকতে থাকে। ও ঘুম থেকে উঠিয়ে কাঁধে ভর দিয়ে সোফা থেকে কোনো রকমে বিছানায় নিয়ে আসে। শরীর জ্বরে পড়ে যাচ্ছে যেন। মাথার নিচে পলিথিন দিয়ে মাথায় প্রায় 2 বালতি পানি দিয়েছে। তারপর জ্বর কিছুটা কমে আসে। ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে অবন্তী পায়ের ওপরে শুয়ে দেয়। রাত তখন প্রায় 2টা বাজে। ওর চোখেও প্রচুর ঘুম আসে, কিন্তু অর্ণবের মাথাটা পা থেকে সরিয়ে বালিশ দিয়ে ও যে একটু ঘুমোবে তারও সাহস হয় না। কতদিন পরে ওকে কাছে পাওয়ার একটু সুযোগ পেয়েছে সেই ভাবনায় পেট দেয়ালে ঠ্যাস দিয়ে বসে থাকে। কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও জানি না। হঠাৎ অর্ণবের ডাকে ঘুম ভেঙে যায়। এ অবন্তী, অবন্তী, এই ওঠো। ও ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়, কি হয়েছে, আবার কি খারাপ লাগছে আপনার? অর্ণব বলে, না, এখন একটু ভালো লাগতেছে। অবন্তী বলে, আচ্ছা তবে ঘুমিয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। অর্ণব বলে, তুমি এভাবে ঠেস দিয়ে ঘুমাতে পারবে? বালিশ নিয়ে শুয়ে পড়ো। ও উত্তর দেয়, আসলে বালিশ একটা ভিজে গেছে, আর একটাতে কি করে দুজন ঘুমাবো, তার চেয়ে ভালো এইভাবেই ঘুমিয়ে থাকুন, আমিও ঘুমাই। আর কোনো কথা না বলে ও উঠে বালিশ নিয়ে শুয়ে পড়ে। আর একটু পরে অবন্তীকে টেনে শুয়ে দেয়। ও এমনিতেই বসে বসে ঘুমিয়েছে, আর ঘুমও ভালো হয়নি। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে ওর। তার বিছানায় মাথা রাখতেই অবন্তী ঘুমে তলিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নড়তে পারে না ও, তখনও পুরোপুরি সকাল হয়নি। অবন্তী নিজেকে আবিষ্কার করে ওর বুকে। একটা মাত্র বালিশে অর্ণব শুয়ে আছে, আর ওর হাতের উপর শুয়ে আছে ও। ও ডান হাতের উপরে অবন্তীর মাথা, আর বাম হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে আছে। তখনও যে কতটা ভালো লেগেছে ও বলে বোঝাতে পারবে না। খুশিতে ওর কান্না চলে আসতে থাকে। ও কোনো রকমে মাথাটা অর্ণবের দিকে ঘুরিয়ে ওর বুকে মুখ রেখে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বিভিন্ন ভাবনা ওকে ঘুমোতে দেয় না। তাই বেড়াল ছানার মতো গুটি মেরে সজাগ হয়ে শুয়ে থাকে। উঠতে মন চায় না, কিন্তু বেশি দেরি হলে আবার নামাজ কামাই হয়ে যাবে ওর। আর অর্ণবকে যদি নামাজের জন্য না ডেকে দেয় তবে হয়তো আবারও রাত করতে পারে। তাই কোনো রকমে ও ছাড়িয়ে নিয়ে অজু করে এসে ওকে ডেকে দেয়। কিন্তু রাতে জ্বর থাকার কারণে হয়তো উঠতে কষ্ট হচ্ছিল অর্ণবের।
খালি বারবার হুম হুম করে আবারও ঘুমিয়ে যাচ্ছে। ও অর্ণবের কপালে চুমু দিয়ে কানে কানে বলে, এই যে এত ঘুমালে হবে, নামাজ পড়তে হবে না? উঠুন, নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন। এবারও ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ওযু করে আসে। দুজনে একসাথে নামাজ শেষ করে। নামাজ শেষ হতে অর্ণব বলে, 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। অবন্তী ওর কথা মতো নফল নামাজ পড়ে নাই, তবে নামাজ শেষে বুঝতে পারে এটা হলো সেই নামাজ যা দুই প্রান্তের দুজন একসাথে হওয়ার শুকরিয়া স্বরূপ আদায় করে। ওই দিনের পর থেকে ও কিছুটা ভালোবাসা পায়। কিছুটা বলতে ওকে আগের মতো অতটা অবহেলা করতো না। অবহেলা কমে গেছে ঠিকই, কিন্তু আজও অবন্তী ভালোবাসাটা পায়নি। ও সঠিক জানে না কবে পাবে। হঠাৎ বাস ড্রাইভার হাত ব্রেক করতে সামনের দিকে ঝুঁকে পড়ে অবন্তী আর অপরিচিতা। নিজেদেরকে তাড়াতাড়ি সামলে নেয় তারা। এতক্ষণ ধরে ঝিম ধরে অবন্তীর কথাগুলো শুনতে থাকা অপরিচিতা বলে, আপু, তবে এখন আমার কি হবে? আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি। শোনো অপরিচিতা বোন, এখন তোমার বয়স সবে মাত্র 18 হয়েছে। হয়তো তুমি মনে করছো সেই কলেজ লাইফের রিলেশনটা অনেক মজার ছিল, সে অনেক ভালোবাসতো। আরে বোকা মেয়ে, সে যদি তোমাকে ভালোবাসতো তবে একবারের জন্য হলেও তো তোমার পরিবারে বলতে পারতো, অথবা তার পরিবার থেকে কাউকে পাঠাতে পারতো। সে কিন্তু কিছুই করেনি। আর একটা কথা শোনো, স্কুল কলেজ লাইফে কেউ কেউ রিলেশন কেন রাখে জানো? কেউ কেউ কেবলমাত্র একটু ফোনে গল্প করার জন্য আর কলেজে স্কুলে টাইম পাস করার জন্যই রিলেশন করে। আবার কেউ কেউ রিলেশনে জড়ায় তার ওই উঠতি বয়সের চাহিদা মেটানোর জন্য। একটাবার লুকিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমার অবর্তমানে সে হয়তো বা আরেকটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, আবার নতুন করে কাউকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয়তো বা এখন আমাকে বলবে, আমি যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি, আমি কেন তবে ওই ভুলটা করেছিলাম? আসলে আমার ওই ভুলের কারণে শিক্ষা হয়েছে বলেই তো তোমাকে আজ বোঝাতে পার। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। এই বলে অবন্তী অপরিচিতাকে বোঝাতে লাগলো। অপরিচিতা বলে উঠল, আপু, আমি যেমন 2 বছরে সম্পর্কের মায়ার জড়িয়ে গেছি, সে কি জড়িয়ে যায়নি? অবন্তী বলে, হ্যাঁ, এটা ঠিক বলেছো। একসাথে চলার ফলেই অনেক মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়। প্রথম দেখায় তো কেবল সুন্দর চেহারাটাই ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রাখবে, 3-4 বছরের রিলেশনশিপের মায়ার চাইতে 3 অক্ষরের কবুল শব্দটার মায়া অনেক বেশি। হুট করেই একজনকে আই লাভ ইউ বলে ফেলা যায়, কিন্তু কবুল শব্দটা উচ্চারণের সময় হৃদয়টা ছিঁড়ে যায়, চোখ থেকে আপনা আপনি পানি ঝরে। সেই পানিটা একদিক দিয়ে সুখের, অন্যদিক দিয়ে বেদনার। তুমি আজকে যদি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাও এবং ইজ্জত পালন শুরু করে দাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কালকে হাতের অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে ভাব, এখানে অনেক যত্নের একটা আংটি ছিল। খেতে গেলে ভাববে সে কি খেয়েছে, না আমার জন্য কষ্ট পেয়ে না খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমাতে গেলে ভাববে সে কি ঠিক মতো ঘুমাতে পারছে, নাকি বিছানার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে। তারপর দিন শেষে পরিসংখ্যান করবে, তুমি তার চাইতে বেশি ভাবছো, তুমি তার চেয়ে কম ঘুমাতে পারছো, তুমিই ঠিক মতো খেতে পারোনি। তখন আবার ভাবতে ভাবতে শুরু করবে, ওই দিন কত কষ্ট করে আলহামদুলিল্লাহ কবুল শব্দগুলো বলেছিলাম, আজ এত তাড়াতাড়ি সব ভুলে চলে এলাম, আমি কি ভুল করিনি? তখন তোমার বুঝে আসবে যে হ্যাঁ, তুমি কি জিনিস পিছনে ফেলে রেখে চলে এসেছো। তখন অনেক দেরি হয়ে গেছে, তুমি আর সেই হারানো জিনিস আগের মতো করে ফিরে পাবে। অপরিচিতা উত্তর দেয়, আপু, তবে এখন আমি কি করব? আমাকে একটা সঠিক রাস্তা বলে দাও। অবন্তী বলে, আমি এতক্ষণ যা বললাম খুঁজে দেখো, তার মাঝেই তোমার সঠিক রাস্তা। তুমি ওই সব অতীত ভুলে এখন বাস্তবতার চিন্তা করো। এখন তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তুমি যতই অতীত ভাববে ততই তোমার পাপের পাল্লা ভারী হবে। আর তাছাড়া তুমি যদি এখন আবার সেই পুরাতন প্রেমিকের কাছে ফিরে যাও, তুমি কি ভাবছো তুমি সুখী হবে? মোটেও না। ছোট থেকে ছোট ভুলে সে তোমাকে খোটা দিবে, তোমাকে একটু ভুলেই শাশুড়ি ননদের খোটা শুনতে হবে। তাই যা বলেছি তাই করো। যাও পেছনের সিটে গিয়ে বসো, রাতে অতীত ভুলের জন্য স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিও, আর সুন্দর করে সংসার শুরু করো। অপরিচিতা একটু চুপ থেকে আবারও বলে, সত্যি যাব আপু? অবন্তী বলে, তো আর কি, যাও পিছনের সিটে যাও, আর আমার জন্য দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। অপরিচিতা মুচকি হেসে অবন্তীর পাশ থেকে উঠে 2 সিট পেছনে গিয়ে স্বামীর পাশে বসে। অবন্তীর মুখেও হাসি ফুটে ওঠে। মনে মনে বলতে থাকে, আল্লাহ অবন্তী পেরেছে, নিজে ভুল করলেও অন্যকে ভুল করতে দেয়নি। অবন্তী তাকে বোঝাতে পেরেছে, ও একটা সংসার সুন্দর করে ঠিক করলো। আল্লাহ এই কাজকে উসিলা করে তুমি অবন্তীর সংসারটা ঠিক করে দাও। আল্লাহ তুমি অর্ণবের মনকে পরিবর্তন করে দাও। এখন থেকে যেন অর্ণবর বউকে আগের মতোই ভালোবাসে, সেই ব্যবস্থা করে দাও। অবন্তী আজকে তার বাপের বাড়ি যাচ্ছিল। একা একা তো আর যাওয়ার কথা ছিল না, অবশ্যই তার স্বামীর সাথে থাকতো। আসার সময় স্বামীকে অনেক বলেছিল, কিন্তু তার স্বামী অর্ণব বলে, দেখো আমি কোন মুখ নিয়ে তোমাদের বাড়িতে যাব, আমি পারবো না। আব্বা আমাকে দেখলে অপমানিত হবেন, আম্মা আমাকে দেখলে অপমানিত হবেন। আমি কারোর দিকে মুখ তুলে তাকাতে পারবো না, কারোর মুখ তুলে তাকালেই তারা অপরাধ বোধে ভুগবেন। আমি চাই না ওনাদের অপমানিত করতে। তার চেয়ে ভালো তোমার যেতে মন চাই যাও, আমি গাড়িতে তুলে গিয়ে আসি। বাস একেবারে তোমাদের এলাকার স্টেশন হয়ে যাবে, সেখান থেকে পরে রিক্সা করে চলে যাবে। অবন্তী আর কিছুই বলতে পারে না, কারণ তার বোঝা হয়ে গেছে কি ভুল সে করে ফেলেছে। তাই কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। অর্ণব স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়।
আর সেই বাসেই উঠে অন্য আরেক নবদম্পতিকে দেখে। যখনই মেয়েটি তার স্বামীর সাথে না বসে বরং অবন্তীর পাশে খালি সিটে এসে বসলো, তখনই অবন্তীর মনে হলো হয়তোবা তাদের কোনো ঝগড়া হয়েছে, নতুবা তার মতোই কোনো সমস্যা। তখনই অবন্তীর প্রশ্নের জবাবে অপরিচিতা বলে তার জীবনের প্রথম প্রেমের গল্প, তার ভালোবাসার গল্প এবং তার পরিবার তার অমতে তাকে বিয়ে দিয়েছে সেই গল্প। অবন্তী অপরিচিতার ভুলটা বুঝতে পেরে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলে অপরিচিতাকে বোঝাতে সক্ষম হয় যে আসলে বিয়ের সম্পর্কটাই আসল সম্পর্ক। অবন্তীর স্টেশন এসে পড়ে, তাই নামতে যায়। তখন খেয়াল করে পেছনের সিটে তাকিয়ে দেখে অপরিচিতা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে। নিজের অজান্তে হাসি ফুটে ওঠে অবন্তীর ঠোঁটে। বাস থেকে নেমে রিকশায় উঠে রিকশায় বসে ভাবতে থাকে ও কত কিছু হারিয়ে ফেলেছে। আজ হয়তোবা অর্ণব সাথে আসলে ও এমন করে অর্ণবের কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারত। ওর বাপের বাড়িতে সবাই জিজ্ঞেস করে জামাইকে নিয়ে আসলি না কেন? অবন্তী নিজের চেহারা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে আসলে ওনার আজকে নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আসেনি, পরে আসবে। কিন্তু অবন্তীর ভাবি বুঝে ফেলে যে অবন্তী মিথ্যে বলছে। রাতে খাওয়া দাওয়ার পরে অবন্তীকে জিজ্ঞেস করে অবন্তী, তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি? আজকে আসলো না কেন? অবন্তী ভাবির কাছে কিছুই লুকোয় না, সব বলে দেয়। অবন্তীর ভাবি ওকে সান্ত্বনা দিয়ে বলে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটা বাবু হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো নাই, তোমার ভাইয়া আগের সাথে কথা কত রাগ দেখাতো, কিন্তু যেদিন শুনেছে আমার বাবু হইব ওই দিন থেকে তো আমি যা বলি তাই শোনে। আগে তরকারিতে একটু নুন কম বেশি হলেই রাগারাগি করতো, আর ওই দিন তরকারিতে ভুলে নুন দেই নাই, কিন্তু চুপচাপ কষ্ট করে খাইয়া নিছে। খাওয়া শেষ কইরা তারপর বলছে এই তরকারিতে নুন মনে হয় কম হয়েছে। পরে তো আমি দেখি যে লবণ দেই নাই। আমি পরে যখন কইলাম আপনে নুন ছাড়া তরকারি কেমনে খাইছেন, একবার বললেও না। পরে তোমার ভাইয়া বলতেছে তুমি সারাদিন এত কষ্ট করো, এই গরমের মধ্যে রান্না করো, আর আমি একটু কষ্ট করে না হয় খেলাম। পুরুষ মানুষের এমনই রাগ বেশি। কিন্তু দেখো বাবু হইলে তখন আর রাগ করতো না, তুমি যা কইবা তাই শুনবো। অনেক পুরুষ বলে একবার চিন্তা করি বউটা ডিভোর্স দিয়া আবার বিয়ে করবো, খালি পোলাটা মাইয়াটার দিকে চাইয়া পারি না। তাদের বলি ভাই আপনার পোলা মাইয়াটা কিন্তু আপনার স্ত্রীর কারণেই হয়েছে, সুতরাং সন্তানের চেয়ে সন্তানের মাকে অধিক ভালোবাসতে শিখুন। অবন্তী মনে মনে ভাবে উনি তো এখনো আমাকে ভালোই বাসেন না ঠিক মতো, আবার বাবু। অবন্তীর ভাবি বলে অবন্তী হয়েছে, এখন আর চিন্তা করাতে লাগবে না, যাও গিয়ে ঘুমাও। আমিও জায়গা, তোমার ভাই মশারি ছাড়াই শুইয়া রয়েছে। যেই মশা যাই আমি গিয়ে তোমার ভাইরে মশারি টাঙিয়া দিতে হইব বলেই আমি চলে যাই। অবন্তীও নিজের মতো মশারি টানিয়ে শুয়ে পড়ে। তারপর স্বামীকে ফোন দিয়ে খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ে। দুদিন পর অবন্তীর আর বাপের বাড়িতে মন বসে না, খালি ভাবের কথাগুলো চিন্তা করে। স্বামীকে ফোন দিয়ে বলে এসে নিয়ে যেতে, কিন্তু অনব আসবে না জানিয়ে দেয়। কোনো ভাবনা অন্তর না পেয়ে অবন্তীর বাবাকে বলে ফেলে আবু তুমি একটু বলো, না হলে উনি আসবে না। অবন্তীর বাবা লজ্জার সত্ত্বেও কোনো রকমে মেয়ে জামাইকে কল দিয়ে বাড়িতে আসার কথা বলে। অর্ণব ওর শ্বশুরের কথা ফেলতে পারলো না, অবন্তীকে নিতে চলে আসলো। খাবার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসলো, অর্ণব একবারও মাথাটা উঁচু করতে পারলো না, সাথে তার শ্বশুরের সাথে চোখাচোখি হয়ে যায়। বিকালে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসলো অর্ণব। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবন্তীকে সাজতে দেখে প্রশ্ন করে এই রাতের বেলায় সাজগোজ করার মানেটা কি? অবন্তী একটু লজ্জা মাখা সুরে বলে খুব ইচ্ছে হচ্ছিল তাই। অর্ণব আর কিছুই না বলে শুয়ে পড়ে। অবন্তী হতাশ হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। কত কষ্ট করে সাজলো আর উনি ঘুমিয়ে পড়লো। মনে মনে রাগে গুনগুন করতে করতে কথাটা বলে। যত্ন করে আঁচড়ানো চুলগুলোকে আবলা করে দেয় রাগে। শুয়ে কাঁদতে কাঁদতে চোখে কাজল লেপটে দেয়। রাগে উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করে অর্ণব পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে এত রাগ করলে কি চলে? আবেগী স্বরে উত্তর দেয় অবন্তী। কি করব, তবে কত কষ্ট করে সাজলাম আমি, আর আপনি কিনা ঘুমিয়ে যাচ্ছেন। তা এত রাতে সাজগোজ করার মানেটা কিন্তু বুঝলাম না। কেন সেজেছি তা আপনি বোঝেন না? আমার একা একা ভালো লাগে না, আপনি তো সারাদিনই অফিসে থাকেন আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি, আমার বোরিং লাগে। তা ওই একা থাকার সাথে এই সাজুগুজুর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, আমার মন চাইছে তাই সেজেছি। ন্যাকামি করে কিছু যেমন বোঝে না, আপনার শুনতে হবে না কিছু। বলে একটা কৃত্রিম রাগ দেখিয়ে উল্টো পাশ ফিরে শোয়। অর্ণব অবন্তীর রাগ দেখে হেসে ফেলে। অবন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে এই শোনো না, আমাদের যদি একটা ছোট্ট মেয়ে থাকতো তবে কত ভালো হতো তাই না? সারাদিন দৌড়াদৌড়ি করতো, কত ভালো হতো তাই না? অবন্তী মুখ ঘুরিয়ে অর্ণবের বুকে মাথা রাখে। বেড়াল ছানার মতো বুকের সাথে মিশে গিয়ে বলে একটা কথা বলবো আপনাকে? বলতে থাকো। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবুও বলি। আমার আর ওর মধ্যে যদিও 2.5 বছর একটা সম্পর্ক ছিল, কিন্তু কসম করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। অবন্তী এখন ওসব কথা থাক। সবকিছু আপনাকে না বললে যে আমার ভেতরে শান্তি হচ্ছে না, আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিক মতো কথা না বলেন। আমি অবশ্যই মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও বলি প্লিজ বিশ্বাস করুন, আমাদের 8-10টা রিলেশনশিপের মতো আমাদেরটা ছিল না। আমরা অ্যাটলিস্ট কোথাও
কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি। আমার ভুলগুলো আমি অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না। অবন্তী, চরিত্রহীন কথাটা হয়তো ছোট, কিন্তু এর মানে অনেক বিশাল। আমি কখনোই হয়তো তোমাকে এই কথাটা বলতে পারবো না। যদি এই কথা বলতে পারতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না। অবন্তী থাকো, আগে যা হয়েছে তা ভুলে যাও। শুধু এতটুকুই মনে রেখো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তাই অন্তত এমন কথা আমার সামনে বলো না যাতে আমি কষ্ট পাই। আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমি কোনোদিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। এত ভালোবাসার পরেও কেন তবে আমাকে দূরে রাখেন? জানি না কেন জানি একটু রাগ জমে গেছিল তোমার প্রতি। এটাকে রাগ বলে না, ঘৃণা বলে। আপনি আমাকে অনেক ভালোবাসতেন, তাই আমি যখন আপনাকে একটুও ভালোবাসিনি তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে, আর সেই কষ্ট থেকে আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে। যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো, তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে। জানেন আমার কতটা কষ্ট হয়? হয়তো আপনি বলবেন, সবাই বলবে যে আমি অন্য কোথাও যেতে পারিনি বলেই এসে আপনার কাছে ঠাঁই নিয়েছি। আমিও এটা অনেকটাই মানি, কিন্তু বিশ্বাস করুন আমিও অনেক ভালোবাসি আপনাকে। আপনার প্রতিও আমার অনেক মায়া ছিল, কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম। আমি পারিনি সব ভুলে আপনার বুকে মাথা রাখ। অর্ণব কাঁদতে কাঁদতে বলে, আমার মা শেষ মুহূর্তে এসে শুধু তোমার জন্য কষ্ট পেয়েছে অবন্তী। মা আমাকে ভরসা করার মতো কারো কাছে রেখে যেতে পারিনি, এই জন্য কষ্ট পেতে পেতে মারা গেছে। অবন্তী, মায়ের জন্য কি তোমার একটু মায়া লাগেনি? অবন্তী ঢুকছে কাঁদতে কাঁদতে হঠাৎই পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত আদর করতো। আমাকে যেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতোই, সেদিন থেকেই উনি আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে গিয়েছি। জানি না তবু কেন আমি মাকে এতটা কষ্ট দিলাম। ওই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজও ওই ঘরে গেলে আমার চোখে ভেসে ওঠে, উনি হাসতে হাসতে বলছেন তুই তো আমার মেয়ের মতোই। অবন্তী আর বলতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে। অর্ণব অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ আর বলো না, একটু শান্ত হও, নয়তো শরীর খারাপ করবে। অবন্তী একটা ভীতু বিড়ালের বাচ্চার মতো করে স্বামীর বুকের সাথে লিপ্তে থাকে। একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বেশ অনেকক্ষণ পরে অবন্তীকে চুপ থাকতে দেখে অর্ণব বলে, এই অবন্তী, ঘুমিয়ে গেছো? না, আর কতক্ষণ এভাবে থাকতে দিন না প্লিজ। এভাবে শক্ত করে ধরবেন আমাকে, যেন এতদিনের সব কষ্ট মিশে যায়। অবন্তী, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা শোনো, আজকে থেকে আর অতীতের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কেমন? আর এই কয়দিনের জন্য দুঃখিত, আর বকা দিব না তোমাকে। সত্যি এভাবে আগলে রাখবেন তো সবসময়? একটা কথা দিবেন? আবার কি কথা? আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন, কিন্তু আমাকে আপনার থেকে দূরে যেতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, এবার বলো ছাদে যাবে? আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। এই চাঁদ সবসময় উঠবে, কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে এই ভালো লাগা আর কখনো পাবো না। অর্ণব মুচকি হেসে বলে, এভাবেই সবসময় থাকবে তো? যদি আবার কখনো আমাকে ছেড়ে যাও আমি হয়তো বাঁচবো না। সে দিনটা পৃথিবীর ইতিহাসে আর কখনো আসবে না। যতদিন বেঁচে আছি এভাবে পাশে থাকবো, বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিবেন। অর্ণব আর কিছু না বলে অবন্তীর কপালে একটা গাঢ় চুমু দেয়। অবন্তী যেন তার জীবনের সবচেয়ে বড় কিছু পায়। সে গুটি মেরে আবারও মিশে যায় স্বামীর বুকে। স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকে এর চেয়ে সুখ আর কি বা হতে পারে। আর আমি কিনা অবৈধতায় সুখ খুঁজেছিলাম। সে অর্ণবের কানে কানে বলে, খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, শুধু এভাবে একটু আদর দিও। পৃথিবীর দু প্রান্তের দুটো মানুষ একত্রে মিলিত হলে হয়তো এভাবেই একে অপরের সাথে জড়িয়ে যায়। তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না। কোনো এক অজানা সুতো তাদের বেঁধে রাখতে চায়। হয়তো সেটা সেই 3 অক্ষরের শব্দ কবুল। এই শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয়, ঠিক তেমনই এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াটাও হয়তো কষ্ট। পরিশেষে একটা কথাই বলা যায়, অবৈধতার সুতোই বাধা পড়ার আগে প্রিয়জনদের এই বৈধ ভালোবাসার সুতোই বেঁধে দিতে চেষ্টা করুন। হয়তো তারা এই সুতো ধরেই জীবন কাটিয়ে দিতে পারবে স্বাচ্ছন্দ্যের মাঝে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন। একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটি জীবন এই কামনা।